নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5 তৃতীয় দফা নির্বাচন আগামীকাল, আর তার আগে বিভিন্ন জায়গায় ছবি ঠিক কি সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধিরা তুলে ধরবে, এবং তারই সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো। স্টুডিও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা স্নেহায়ন সরকার, তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। আসবো আলোচনায়, কিন্তু তার আগে চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। সঙ্গে রয়েছে সোমা মাইতি এবং রয়েছে রণজয় সিংহ। সোমা রয়েছে মুর্শিদাবাদ থেকে এবং রণজয় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মালদা থেকে। প্রথমেই চলে যাব সোমার কাছে। সোমা, আগামীকাল তৃতীয় দফা নির্বাচন, তার আগে মুর্শিদাবাদে সার্বিক চিত্র প্রস্তুতির, এবং ইতিমধ্যেই জানতে পারছি যে আজ কিছুক্ষণ আগেই বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকে। সোমা, দেখো, মুর্শিদাবাদের তৃতীয় দফা নির্বাচনে একেবারেই যে চারটি জায়গাতে নির্বাচন হচ্ছে তার মধ্যে নজর কাড়া কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু নির্বাচন কমিশনের যেমন বিশেষ নজর রয়েছে, তেমনি নজর রয়েছে কিন্তু রাজ্য প্রশাসনেরও। এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য বাহিনীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। 178 কোম্পানি আধা সামরিক বাহিনী থাকছে এই দুটি আমাদের যে দুটি কেন্দ্রে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে। এবং তুমি জানো যে দফায় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একাধিক হিংসার ঘটনা ঘটেছে, একাধিক বোমা উদ্ধার এবং আগ্নেয়াস্ত্রের উদ্ধারের ঘটনাও কিন্তু একাধিকবার ঘটেছে, এবং প্রচুর হিংসার ঘটনাও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটেছে। আজকেও কিন্তু মুর্শিদাবাদ লোকসভার সাগরপাড়া এলাকায় তাজা বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ সেলিম কিন্তু অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায়, বিশেষত ডোমকল, রানীনগর, জলঙ্গি, এই সমস্ত অতি স্পর্শকাতর যে সমস্ত বিধানসভা আছে সেখানে কিন্তু সন্ত্রাসের আশঙ্কা ইতিমধ্যে তিনি আশঙ্কা করেছেন যেগুলোতে হিংসার ঘটনা ঘটতে পারে, এবং নির্বাচন কমিশনের কাছেও কিন্তু একেবারে বুথ নাম্বার দিয়ে ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছেন। ফলত এখনো পর্যন্ত কিন্তু বড়সড় কোনো হিংসার ঘটনা এখনো পর্যন্ত নির্বাচনের আগের দিন এখনো পর্যন্ত ঘটেনি। তবে আশঙ্কা প্রকাশ করছেন সমস্ত রাজনৈতিক দলই যে রানীনগর, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া এই চারটি জায়গা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর হয়ে রয়েছে, এবং প্রত্যেক রাজনৈতিক দলের কাছেও কিন্তু খুব চ্যালেঞ্জিং রয়েছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুটি বিধানসভায়। বিশেষত মুর্শিদাবাদ বিধানসভায় যেহেতু মোহাম্মদ সেলিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এটা বামেদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু এই আসন তারা ধরে রাখতে পারবে। সোমা আমাদের সঙ্গে থাকো। সোমা, মুর্শিদাবাদের সার্বিক চিত্র তুলে ধরলো। মালদার ছবি ঠিক কি জানবো রণজয়ের সঙ্গে কথা বলে। রণজয়, মালদার ছবি ঠিক কি এখনো পর্যন্ত প্রস্তুতির? শিলাদিত্য, আজ সকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব প্রায় শেষ। 3888টি বুথ রয়েছে মালদা জেলায়, তার মধ্যে 17টি বুথ স্পর্শকাতর, এবং এই জেলায় 144 কোম্পানি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, এবং প্রশাসনের তরফ থেকে যেমন নজরদারি করা হচ্ছে, তেমনই কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল যারা এই জেলায় রয়েছে এই মুহূর্তে তারাও কিন্তু নজরদারি চালাচ্ছে। বিভিন্ন বুথে তারা যাচ্ছেন এবং নজরদারি করছেন, সেইখানকার এলাকার পরিস্থিতি তারা খতিয়ান তুলে ধরছেন। মূলত যে সকল এলাকাগুলো এই মুহূর্তে সবচেয়ে বড় সেন্সিটিভ এলাকা বলে পুলিশের খাতায় রয়েছে, পুলিশ মনে করছেন বা আধিকারিকরা মনে করছেন, তা হচ্ছে হরিশ্চন্দ্রপুর, চাচল, রতুয়া, এবং পাশাপাশি দক্ষিণ মালদার ক্ষেত্রে কালিয়াচক, বসমনগর, শামসেরগঞ্জ এবং ফারাক্কা, এবং এছাড়া কিন্তু রয়েছে মানিকচক এলাকা, যেখানে অপর পারে হচ্ছে মানিকচক এলাকায় যেখানে গঙ্গা নদী রয়েছে, তার অপর পারে রয়েছে ঝাড়খণ্ড। ফলে সেখান থেকে দুষ্কৃতীরা আসতে পারে, ফলে নদী পথেও কিন্তু রাজ্য পুলিশের টহলদারি রয়েছে, এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে 172 কিলোমিটার সীমান্ত এলাকা, এবং সেখানেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। মূলত যে বিষয়গুলো দেখা হচ্ছে যে এই এলাকায় মালদা জেলায় এই শান্তিতে যাতে ভোট করা যায়, এবং ভোটের যে শতাংশের হিসাব তা অনেকটাই বাড়ানো যায়। বিগত দুটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে শতাংশের হিসাবে অনেক কম পোল হয়েছে। ধন্যবাদ রণজয়, ধন্যবাদ সোমা। অর্থাৎ দুজনের বক্তব্য থেকেই কিন্তু উঠে এলো শান্তিপূর্ণ নির্বাচন করানো। ঠিক এই প্রসঙ্গ নিয়ে স্টুডিও আলোচনায় আমরা ঢুকবো। শঙ্খদীপ, প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো, আগামীকাল নির্বাচন কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জের হতে চলেছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো, এক, এবং দ্বিতীয়ত কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তৃতীয় দফা? আরেকবার বলবে কি তৃতীয় দফা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে নির্বাচনের নিরিখে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করানো কতটা চ্যালেঞ্জের?
না দেখো, মুর্শিদাবাদ মালদা এই রিজিয়নে আমরা বিশেষ করে মুর্শিদাবাদে দেখেছি যে গত বিধানসভা ভোট বা লোকসভা ভোট, ইভেন পঞ্চায়েত ভোটেও মুর্শিদাবাদে কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয় না। বিশেষ করে এই সমাজ যে জায়গাগুলোর কথা বলছিলেন, যে ডোমকল ইত্যাদি জায়গায়, এখানে বারবার আমরা ভোটে অশান্তির ঘটনা দেখেছি। কিন্তু ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে এইবারে ভোটে এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় কোনো অশান্তির ঘটনা আমরা দেখতে পাইনি। এবং তুমি দেখো যে অধীর চৌধুরী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, এরা বারবার একটা কথাই বলছেন যে ভোটের দিন কোনো বুথ দখল করতে দেব না। তার মানে হচ্ছে যে একটা একটা বড় কনসার্নের জায়গা রয়েছে যে বুথ দখল। সেদিক থেকে এবার এই যে রিজিয়নটাতে ইলেকশন কমিশন কিন্তু এবার প্রচুর ফোর্স মোতায়েন করেছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, বড় কোনো ইনসিডেন্ট এখনো পর্যন্ত ঘটেনি। টুকটাক বোমা উদ্ধার হচ্ছে বা ধরপাকড় হচ্ছে, এগুলো একেবারেই খুব মাইনর ইনসিডেন্ট। কিন্তু যে ধরনের আমরা মুর্শিদাবাদ বা মালদারকে আমরা দেখতে অভ্যস্ত, সেই ধরনের আমরা কোনো ছবি এখনো পর্যন্ত দেখিনি। তো এইটাই যদি আমরা ভোটের দিন পর্যন্ত দেখতে পাই এবং ভোটটা যদি মোটামুটি ভাবে শান্তিপূর্ণ হয়, তাহলে কিন্তু ভোটের ফলাফলেও কিন্তু আমরা একটা রিফ্লেকশন দেখতে পারি। তার কারণ হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস এরা দুজনেই মানে চাইছে যে ভোটটা কিন্তু অবাধ হোক। কমিশনের কাছে বারবার করে বলছে, কারণ সিপিএম এবং কংগ্রেস দুজনেই মনে করে ভোট যদি অবাধ হতে পারে, তাহলে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এর যে ভোট বা মালদার যে ভোট, এবারে কিন্তু একটু ডিফারেন্ট হবে। আগের বারে ভোটে যেটা দেখা গেছিল যে 2019-এর ভোটে যে সিপিএম বহু জায়গায় মানে বুথে এজেন্টই বসাতে পারেনি। এইবারে যদি সেইটা না হয়, এবারে যদি প্রপারলি ওরা ভোটটা করাতে পারে, তাহলে দে আর এক্সপেক্টিং যে ভোটের রেজাল্টটা একেবারেই অন্যরকম হতে পারে। ভোটের রেজাল্ট একেবারে অন্যরকম হতে পারে এবং তারই সঙ্গে পার্সেন্টেজ অফ পোলিং এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন। পার্থপ্রতিম বাবু, ঠিক এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কাছে তৃতীয় দফা নির্বাচন কতটা ইন্টারেস্টিং এবং কতটা চ্যালেঞ্জার? যখনই আলোচনা করছি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি খাস কলকাতার কাছে গড়িয়ায়, নরেন্দ্রপুরের কাছে এবং অপরদিকে বারাসাতেও ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পার্থপ্রতিম বাবু, দেখুন, আমরা প্রত্যেকটি নির্বাচন এবং প্রত্যেকটি পর্বকেই চ্যালেঞ্জ হিসেবে নিই। এটা নতুন কিছু বিষয়, নির্বাচন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে আমরা খুব কমফোর্ট জোনে রয়েছি। যে ক্ষেত্রগুলোতে নির্বাচন হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত কমফোর্ট জোন। এবং তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি 21-এর নির্বাচনের প্রেক্ষিতে আমরা যদি দেখি, অত্যন্ত ভালো ফলাফল আমরা করেছি। এবং এখনো পর্যন্ত আমাদের যা সাংগঠনিক ভিত রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং যেভাবে বিজেপি চক্রান্ত করছে বা মানুষকে বোকা বানাচ্ছে, সেদিক থেকে আমরা নিশ্চিত যে এই পর্বেও তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফলাফল করবে। এবং যেটা আগ্নেয়াস্ত্র ঘটনা উদ্ধারের কথা তুমি বললে, এটা বলতে পারি যে এটা নিশ্চিতভাবে উদ্বিগ্নের। তবে এক্ষেত্রে আমরা সারা বছর ধরে কোনো না কোনো জায়গায় ছোটখাটো এই ধরনের উদ্ধারের একটা রুটিন আমরা ঘটনা দেখি। এটা অত বেশি অত্যন্ত উদ্বিগ্নতার বিষয় নয়, তবে নিশ্চিতভাবে সজাগ থাকা প্রয়োজন। এবং একটুখানি আটকাচ্ছি, আসবো ঠিক এই জায়গাতেই। বিজেপি নেতা স্নেহায়ন আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম বাবু বলছে আমাদের সারা বছর ধরে রুটিন এই কাজগুলো হয়, অতটা বেশি উদ্বিগ্নের বোধ হয় নয়। উনি বলেছেন, ওনার কথাই বলছি, প্রতিক্রিয়া। না, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ পশ্চিমবাংলায় 365 দিনই বোমাগুলি উদ্ধার হয়, এতে তো অবাক হওয়ার কিছু নেই। ওনাদের কাছে এটা স্বাভাবিক ব্যাপার, সাধারণ মানুষের কাছেও এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আজকে যে শুধু নরেন্দ্রপুরে পাওয়া গেছে তা না, আজকে সকালবেলা এর থেকেও বড় ঘটনা ঘটেছে পান্ডুয়ায়, যেখানে 3জন কিশোর বল ভেবে খেলতে গিয়ে বোম ফেটে গেছে, সেখানে একজন মারা গেছে এবং 2জন এখনো আহত, হাসপাতালে ভর্তি। তার মধ্যে একটি কিশোরের হাত পর্যন্ত উড়ে গেছে। একটা লাইন যোগ করে দেবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দাবি, তার বক্তব্য এই ঘটনায় রাজনীতির যোগ নেই। বল, যদি রাজনীতির যোগ নাও থাকে, তারপরে তার মানেও তো এটা না যে রাস্তায় বোম পড়ে থাকবে, ইট পাথরের জায়গায় বাচ্চারা বোমে লাঠি মারবে আর তারা আহত হবে বা তারা মৃত্যু হবে, মারকোল খালি হবে। বিষয়টা হচ্ছে, দেখুন, নরেন্দ্রপুরের ঘটনা আপনারা যেটা বলছেন, সেখানে 3টে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 30 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে এবং 5 কিলো বোমার মেটেরিয়াল পাওয়া গেছে। এবং এটা কার কাছে পাওয়া গেছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং। পাওয়া গেছে কেন? একটা কলেজ ছাত্রর কাছে। মানে পান্ডুয়াতেও আহত কিশোর এবং নরেন্দ্রপুরেও কিন্তু অস্ত্র
পাওয়া যাচ্ছে হচ্ছে কি কলেজ ছাত্রের কাছে। মানে গোটা যুব সমাজকে আজকে কোন দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস একটু ভেবে দেখুন। মানে আমাদের রাজ্যে তো কলকারখানা কিছু নেই, অতি শিক্ষিত বলুন বা মধ্যশিক্ষিত বলুন বা অল্প শিক্ষিত বলুন, যুবতীরা আজকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। আর এই রাজ্যটাকে পুরোপুরি বোমা গুলির একদম অস্ত্র ভান্ডার করে তুলছে। একটু প্রতিক্রিয়া নিয়ে দেবে পার্থপ্রতিম বাবু। বোমা গুলির অস্ত্র ভান্ডারের অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। একটু বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকাতে বলুন। মণিপুরে এত অস্ত্র কোথা থেকে আসে, এত ধ্বংসলীলা কি করে হয়? সন্দেশখালীতে এনএসজি নামাতে হয়েছে অস্ত্র ভান্ডার খোঁজার জন্য। সন্দেশখালীতে কেন এনএসজি নামাতে হচ্ছে সেটা মানুষের দিনের আলোর কাছে মতো স্পষ্ট। না না, বিষয়টা হচ্ছে গিয়ে দিনের আলোর মতো স্পষ্ট। আপনাদের ওই ফেক ভিডিওর কথা বলবেন না, ওটা মানুষ বুঝে গেছে, ওটা খুব কাঁচা চিত্রনাট্য হয়ে গেছে দাদা। আমরা যখনই মণিপুরের কথা বলছি কেন সেখান থেকে আরে যাকে দিয়ে করিয়েছেন তমাল শাহ সে নিজে ডিনাই করছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে আমি করিনি, আমি চিল করছিলাম ফ্রেন্ডদের সাথে 21 তারিখ। কেন এত বেশি পরিমাণ মানুষ ওখানে অত্যাচারিত হচ্ছে? কেন একজন এডিশনাল এসপির বাড়িতে 200 জন হুলিগানস আর্মস নিয়ে গিয়ে আক্রমণ করে? একটা প্রশ্ন করছি, কোথা থেকে আসে এই একটা প্রশ্ন একটু উত্তর দেবেন। আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে সেগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং সন্দেশখালীতে যে অস্ত্রের কথা বলা হচ্ছে, সেই অস্ত্র যে বিজেপি লুকিয়ে রাখেনি তার দায়বদ্ধতা কে নিয়েছে? আজকে যেভাবে ভিডিও ফুটেজ স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে তাতে তো কনস্পিরেসি স্পষ্ট হয়েছে। এবং এনএসজি আনাও খানিকটা একটা দেখানো ব্যাপার যে কিভাবে বাংলাকে হেয় করা যায়। একটা রিঅ্যাকশন একটু বিজেপি নিয়ে নি। সন্দেশখালীতে বিজেপি অস্ত্র নিয়ে আসলো, লুকিয়ে রাখলো, তাও আবার শেখ শাহজাহানের একজন সঙ্গীর বাড়িতে, আর রাজ্য পুলিশ কি নাকে নস্যি দিয়ে ঘুমাচ্ছিল? আমার জাস্ট পার্থবাবুকে একটা সিম্পল প্রশ্ন। বকতুই ঘটনার পরে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সমস্ত অস্ত্র সিজ করা হবে, প্রায় 2 বছর হতে চলেছে। 2 বছরে রাজ্য পুলিশ এখনো অস্ত্র সিজ করতে পারলো না। পার্থপ্রতিম বাবু নিজে বলছেন যে রুটিন চেকআপ সেগুলো তো চলছে না, সেগুলো তো বলেছেন কবে শেষ উনি তো বলেছেন। আমরা একটু রিঅ্যাকশন নিই। পার্থপ্রতিম বাবু বলুন, এই যে কথাটা ওনার বক্তব্য, বিজেপির বক্তব্য সারা বছর ধরে কেন উদ্ধার হবে আর ভোটের সময়ও কেন? আর কবে শেষ হবে? কবে অস্ত্র উদ্ধারটা শেষ হবে কবে? আরে এ ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবসময় এ ধরনের কার্যকলাপ যারাই করার চেষ্টা করে, পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করে। এটা পশ্চিমবঙ্গ। আর অন্যান্য রাজ্যে দেখুন, শেখ শাহজাহানকে ধরতে 56 দিন লাগে। পুলওয়ামার ঘটনা দেখুন না, এত আইডিএফ কোথায় এসেছে আজকে কেউ প্রশাসন তখন কেন বলতে পারেনি? বা বিভিন্ন সময় যে নাশকতা হচ্ছে কেন সেন্ট্রাল আইবি বা অন্যান্য বিষয়গুলো সেগুলো আপনাদের আইবি জানে যে এই বোমগুলো কোথা থেকে আসছে? বোমগুলো কি পশ্চিমবাংলাতেই তৈরি হচ্ছে না বাইরে থেকে আসছে? সেটা কি আইবি জানে? যে বোমগুলো উদ্ধার হচ্ছে নিশ্চিতভাবে এটা উদ্বিগ্নের বিষয়, কিন্তু পুলিশ সেগুলোকে উদ্ধারও করছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। পুলিশ প্রশাসন এই ব্যাপারে সারা বছর ধরে নজরদারি করে বলেই এই অস্ত্রগুলো ধরা পড়ে। বিজেপির প্রত্যাশা মালদা মুর্শিদাবাদ আগামীকালকে তৃতীয় দফায়। না না, মালদা মুর্শিদাবাদ দেখুন আমরা আশাবাদী, মারাত্মক আশাবাদী। কারণ বিগত যে 2টো ফেজে ভোট হয়েছে, যে 6টা আসনে ভোট হয়েছে, 6টাতে 6টাই ভারতীয় জনতা পার্টি জিতছে। এবং তৃণমূলের যে সার্ভে রিপোর্ট, তৃণমূল সেই সার্ভে রিপোর্টও পেয়েছে। এবং আজকে এই যে তৃতীয় দফার এই আগে এই যে এত অস্ত্র উদ্ধার বা এই যে আবার হিংসার রাস্তায় ফেরা তৃণমূলের চেষ্টা, এটা কিন্তু বিগত 2 ফেজের ইলেকশনের রেজাল্ট। এবং মুর্শিদাবাদ দেখুন, মুর্শিদাবাদে আপনাদের শঙ্খবাবুও বললেন একটা কথা, খুব সিগনিফিক্যান্ট লাইন বললেন, মুর্শিদাবাদে কখনো শান্তিপূর্ণ ভোট হয় না। মানে ভাবুন, আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, সেখানে বলতে হচ্ছে যে মানে কোনো একটা জেলা, সেই জেলা কোনোদিন হিংসামুক্ত নির্বাচন দেখেনি। আর আরেকটা তার পাশের জেলা মালদায় আবার কোনোদিন তৃণমূল কংগ্রেস লোকসভায় জেতেনি। তো যাই হোক, আমরা আশাবাদী, কিন্তু আমরা তার থেকে বেশি উদ্বিগ্ন যে কালকে কি হতে চলেছে। আমরা আশা করব যে কোনো হিংসার ঘটনা ঘটবে না, কিন্তু যেখানে তৃণমূল থাকে আর সেখানে হিংসা হবে না, এটা তো আশা করাও। পরপর অভিযোগ, এই সবকিছুর উত্তর নেওয়ার চেষ্টা করব বাংলা@5-এ অতিথিদের সঙ্গে কথা বলে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাংলা@5-এ আলোচনা করছি আমরা তৃতীয় দফা নির্বাচনের ঠিক আগে প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় ছবি নিয়ে, এবং তারই সঙ্গে ইতিমধ্যেই বারাসাত আর অপরদিকে নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, এই নিয়েও আলোচনা করছি। তার আগে পুলিশের বক্তব্য ঠিক কি এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রসঙ্গে শোনাবো। একটা খবর আছে আর কি নরেন্দ্রপুর থানাতে, তাতে দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে। সেই পার্সেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম বয়সের একটা ছেলে
20 বছরের, তার নাম হচ্ছে হিরণময় নস্কর। তো তার বাড়িতে যাওয়া যায়, তাকে ধরা হয়, ধরা পর জিজ্ঞাসাবাদ করার পরে ওই হিরণময় বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। বারাসাত পুলিশ থানার টিম পূর্ব বনামণিপুরে একটু রেড করেছে। ওখানে 7 আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 27 কেজি গাঁজা, 2 ভেহিকল, 4 হুইলার ভেহিকল और কিছু টাকা পেয়ে গেছে এবং আর 9টা ভেহিকল সিজ করা হয়েছে। আর কিছু এনকোয়ারি হয়েছে। ডিউরিং দ্যাট এনকোয়ারি কিছু और अन्य ফ্যাক্টস পুলিশ পাওয়া গেছে। একটু और রেড হয়েছে। ওখানে আবার 3টা আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে। আবার 27 কেজি, অ্যাপ্রক্সিমেটলি 28 কেজি গাঁজা প্লাস একটা আর্মস, কান্ট্রি মেড আর্মস আর একটা 2 হুইলার পাওয়া গেছে। আর 2টো আর্মস রিগার্ডিং ইনফরমেশন পাওয়া যায়। আবার বারাসাত পুলিশ সার্চ করেছে আর 2টো আর্মস রিকভারি হয়েছে। পার্থপ্রতিম বাবু, এই নিয়ে যখন আলোচনা হচ্ছে, পুলিশের বক্তব্য ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বিজেপির বক্তব্য কেন উদ্ধার করা হবে, কতদিন ধরে চলবে, এক। দ্বিতীয়ত, মালদা মুর্শিদাবাদে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসকে নিয়ে, কারণ তারাই আক্রমণ চালাতে পারে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কেন এই অভিযোগ উঠছে? এটা বিজেপি যেখানে পেরে ওঠে না সেখানে এই ধরনের তারা বক্তব্য দেয়। আমরা বাংলার ক্ষেত্রে একটা খুব পারসেপশন মালদায় আপনারা দাঁত ফোটাতে পারবেন না বলে বিজেপির দাবি। সুন্দর মালদা করে কোনোদিন জেতেনি লোকসভায় আজ অব্দি। আরে বিজেপি জিতেছে নাকি কখনো? আরে দাদা, বিজেপি, 2019 আমি মালদা বলছি উত্তর একটা আমাদের কথা বলে জেতা, শোনো। মালদা উত্তরে সেই সাংসদ সবই আমাদের বুঝতে খগেন পারলাম। মুর্মু। তোমরা অনেক কিছু করেছো, বাংলাকে জয় করতে পারোনি, অনেক কিছু করা হচ্ছে, তাও বাংলার জয়ের স্বপ্ন অধরা থেকে যাবে। তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে অনেক বেশি। এবার আমরা উত্তর লোকসভা কেন্দ্র খগেন মুর্মুর কাছ থেকে কেড়ে নিচ্ছি, এটা জেনে রাখো। তোমার সঙ্গে 4 জুনের পরে কথা হবে, মিলিয়ে নিও, দায়িত্ব নিয়ে বলছি। দুটো মালদাই যাই অত্যন্ত হোক। দায়িত্ব এবং তাৎপর্য। উত্তর মালদা সহ আমরা এবার 19-এর থেকে অনেক বেশি ভালো ফলাফল করব এবং বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এই বাংলায়। কারণ একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নিই। 2024-এও মানুষ প্রমাণ করে দেবে। একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নিই। না দেখুন, বিষয়টা হচ্ছে যে কালকে তৃতীয় দফার নির্বাচনের আগের দিন বিকেল বেলা যখন আলোচনা হবে তখন আসন কমবে, যেখানে পারে না সেখানেই বিজেপি অভিযোগ করে। সরাসরি যে কথা পার্থপ্রতিম বাবু বললেন, বক্তব্য হচ্ছে এইটা নিয়ে আলোচনা হোক না। দিস ইজ এন হেলদি ডিসকাশন। কিন্তু কিন্তু আপনাদের যে শিরোনামটা না, সেটা উৎকণ্ঠা দেখাচ্ছে। শিরোনামে যে আপনারা 4টে শিরোনাম দেখালেন, 4টেই কোথাও না কোথাও অস্ত্র উদ্ধারের বা বোমা উদ্ধারের আশঙ্কা দেখাচ্ছে। রুটিন চেকআপ, এই অস্ত্রগুলো উদ্ধারে ইতিমধ্যেই তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, পুলিশের বক্তব্য তুলে ধরেছে, পর আলোচনা এবং তারই সঙ্গে কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা তারপর তৃতীয় দফা নির্বাচন কি হয় সেদিকে নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বাংলা@5 আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।